ভারত, চীন এবং রাশিয়া, যাদের ৩ টি রাষ্ট্রেরই কিন্তু ভাগ্য বা অনেক ক্ষেত্রে তাদের সম্পর্ক জড়িয়ে আছে বাংলাদেশের সঙ্গে। ফলে বাংলাদেশের পরিস্থিতি কেমন, বাংলাদেশে একটা সেখানকার প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচনের বিষয়। সেখানে সেই নির্বাচন প্রসঙ্গটা নিয়ে হয়তো কোনো যৌথ বিবৃতিতে উল্লেখ কিছু নেই। কিন্তু তারা এটা চেয়েছেন যে সেখানে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক সকল দলের অংশগ্রহণের মাধ্যমে। যাতে সেখানে, কারণ সেখানে দেখো চীনের সেখানে অনেক কিছু উন্নয়নমূলক প্রকল্পে আ তাদের সহযোগিতা রয়েছে। রাশিয়ার সহযোগিতায় তো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যেটাতে ভারতও একটা অংশীদার, এবং ভারতের তো বহু প্রজেক্ট আছে যেগুলো স্থগিত হয়ে রয়েছে। এই সমস্ত বিষয়গুলোর এদের মধ্যে একটা পারস্পরিক স্বার্থের বিষয়, কিভাবে যৌথভাবে সেখানে কাজ করা যায়। যৌথ বলতে আমি বলছি না যে ভারত চীন যৌথভাবে বাংলাদেশে কাজ করার কথা হচ্ছে। কিন্তু তারা তাদের নিজ, নিজ প্রজেক্টে সেখানে একটা পারস্পরিক, যেমন এটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে, তো একটা অবিশ্বাসের বিষয় ছিল। বিশেষ করে ভারত চীনের মধ্যে। যে চীন সেখানে কোনো কাজ করলে ভারতে একটা সন্দেহের চোখে দেখা হয়। সেখানে অন্যরকম কোনো সামরিক উপস্থিতি হচ্ছে কি হচ্ছে না। সেই বিষয়গুলো পরস্পরের মধ্যে একটা বোঝাপড়া যেটা হয়েছে, যেটা নিঃসন্দেহে, যেটা ১ম এ ভারত চীনের মধ্যে সম্পর্কের যে শীতলতা ছিল, সেই শীতলতাটা অনেকটা দূর হয়েছে, এবং যে দূর হওয়ার পেছনে মনে হয় বাংলাদেশ সম্পর্ক বিষয় নিয়েও সেখানে, সেই কারণেই আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি আরকি, যে স্বাভাবিকভাবেই এরকম একটা জায়গায় যেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র অনেক যুক্ত আছে, আরো অনেক মধ্য এশিয়ার অনেক রাষ্ট্র এতে ছিলেন। সাংহাই কর্পোরেশন একটা বড় গোষ্ঠী সমূহের না একটা বহুদেশীয় একটা ফোরাম, যে ফোরামে আমেরিকা ছাড়া সকলেই আছে। ফলে এখানে আমেরিকার সাম্প্রতিক যে সমস্ত বিষয়গুলো সেগুলো আলোচিত হয়েছে। তুমি যেটা বলছিলে যে বাংলাদেশ প্রসঙ্গ সেই জন্য নির্দিষ্টভাবে কোনো ঘোষণা না হলেও আ আ এটা নিশ্চিতভাবে বলা যায় যে সেই প্রসঙ্গটি তো বর্তমানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কারণ তার মধ্যে একটা বড় বিষয় উল্লেখ করা হয়েছিল যৌথ বিবৃতিতে, জঙ্গিবাদ। জঙ্গিবাদকে রোখার বিষয়। এবং জঙ্গিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন যে ভারত এবং চীন উভয়ই জঙ্গিবাদের শিকার। চীনও শিকার, বা এই আশঙ্কাটা করা হয়েছে। সেই কারণে যে জঙ্গিবাদটা মানে আসলে পাকিস্তান থেকে যে জঙ্গিবাদ উইঘুর অঞ্চলে যে কিছু উগ্রপন্থীরা সেখানে ডিস্টার্ব করে থাকে, সেই প্রসঙ্গে হয়তো উল্লেখ করেছেন। কিন্তু ভারতের এই মুহূর্তে চিন্তা বা আশঙ্কা রয়েছে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের বা মৌলবাদের একটা উত্থান ঘটেছে, সেটা নিয়ে ভারত চিন্তিত, এবং সেই কারণে পারস্পরিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। এবং এই ১ম তো তুমি যেটা আগেই বলেছ যে পহেলগাঁওতে যে জঙ্গি হানা, কাশ্মীরি জ নিরীহ পর্যটকদের যেভাবে হত্যা করা হয়েছে, সেই প্রসঙ্গটি তো আলোচিত হয়েছে, নিন্দা করা হয়েছে, যেটা আগে কখনো হয়নি। এবং এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রসঙ্গটা উল্লিখিত ছিল না বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু এবারে এটা একটা নিঃসন্দেহে একটা ভারতের দিক থেকে একটা সাফল্য, যে সেই যে আন্তর্জাতিক জঙ্গিবাদ যেটা একটি বিপদ সকলের জন্য, সেই বিষয়টাকে এখানে স্বীকৃত করা হয়েছে। ফলে যেখানে যে দেশেই জঙ্গিবাদের উত্থান হোক, সেটা এই দেশগুলি যৌথভাবে একটা মোকাবিলা করবে, এবং সকলে অপেক্ষা করছেন যে বিষয়ে পাকিস্তান কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ফজল। পাকিস্তানের প্রধানমন্ত্রীও কিন্তু সাংহাই বৈঠকে ছিলেন, কিন্তু আমরা কোথাও তার কোনো ছবি ওইভাবে দেখি নাই। এটা কি ভারতীয় প্রধানমন্ত্রী তাকে এড়িয়ে চলেছেন, এর জন্য ছবি তৈরি হয় নাই? হ্যাঁ, সঠিক কথাই। কারণ আমরা কিছু ছবি দেখেছি, দেখিনি তা নয়। যেমন পাকিস্তান প্রধানমন্ত্রীর আমরা দেখেছি তিনি যেখানে দাঁড়িয়েছিলেন যখন পুতিন এবং শি জিনপিং এগিয়ে আসছেন, তখন তিনি এগিয়ে এসে করমর্দন করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা উপেক্ষা করেছেন। সেই যদিও পরে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, এটা ঠিক কথাই। কিন্তু একইভাবে যখন প্রধানমন্ত্রী মোদী যখন সকলের সঙ্গে যাচ্ছেন, শাহবাজ শরীফও সেখানে ছিলেন। প্রধানমন্ত্রী মোদী তার দিকে না তাকিয়ে উপেক্ষা করে চলে গেছেন, সেসব ছবি আমরা দেখেছি। ফলে এখানে পাকিস্তানকে সত্যি এবং এটা একটা মেসেজ বাংলাদেশের জন্য। এই মেসেজটা বাংলাদেশের জন্য, এটাতে
অনুল্লিখিত অনেক কিছু থাকে, বহু ছবি অনেক কথা বলে, নীরবে কথা বলে অনেক কিছু। সেই নীরব কথাটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বর্তমান বাংলাদেশের তথাকথিত অনির্বাচিত সরকার যে দহরম মহরম দেখাচ্ছেন, তাদের জন্য এটা একটা বার্তা যে যে পাকিস্তান, কারণ ভারত হচ্ছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, পাকিস্তান নিকটতম প্রতিবেশী নয়। সেই নিকটতম প্রতিবেশীকে উপেক্ষা, তার স্বার্থে বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ করলে সেটা ভারত যে ভালো চোখে দেবে না। সেই বার্তাটা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে যদি বলি, ইংরেজি শব্দটা স্নাপ ব্যবহার করাটা ভালো। এই স্নাপ শব্দটা মানে স্নাপ করে প্রধানমন্ত্রী মোদী বুঝিয়ে দিয়েছেন যারা পাকিস্তানের সঙ্গে ধর্মমন করছেন তাদেরকেও কিন্তু তারা স্নাপ করছেন প্রকারান্তরে। আপনি কি বলতে চাচ্ছেন যে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের চলতি দহরম মহরম এগুলো ভারত ভালোভাবে দেখছে না? কোনোভাবে ভালো ভারত, দেখুন অন্য কি বিষয় হচ্ছে তাদের সঙ্গে তো অনেক কিছু সম্পর্ক আগে থেকেও ছিল, ছিল না যে তা নয়। কিন্তু অতি সম্প্রতি কতগুলো ঘটনা ঘটেছে, যে বিশেষ করে যেটা ভিসা চুক্তি যে হয়েছে, যে ভিসা চুক্তির ফলে এতদিন তো শেখ হাসিনা তো দিতেই পারতেন, কিন্তু দেননি, করেননি চুক্তি। কেন করেননি? কারণ এই অফিসিয়ালদের অবাধে যাতায়াতের অর্থ পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর অবাধ যাতায়াত। পাকিস্তানের গোয়েন্দা বাহিনীকে আমরা ভারতীয়রা মনে করি তারা হচ্ছে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়। জঙ্গিবাদের কারখানার মূল মালিক হলো আইএসআই। সেই আইএসআই যদি অবাধে বাংলাদেশে ঘুরে বেড়ায় এবং তাদের প্রচ্ছন্ন মদতে যে ধরনের জঙ্গিবাদের উত্থান আমরা বাংলাদেশে দেখছি, হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যে ঘটনা দেখছি কিছুকাল আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা দেখছি, এই সমস্তটা ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয় একটা আছে। এবং সেই কারণেই ভারত এটা ভালো চোখে দেখছে না। আর বাকিগুলোর তো ধরো কোনো অর্থ নেই যে ওই সরাসরি ফ্লাইট চালু হবে, সে তো আগেও আমি বলেছি 10 ঘন্টা ঘুরে পাকিস্তানের মন্ত্রীদের আসতে হয়েছে বাংলাদেশে। 10 ঘন্টা 12 ঘন্টা ঘুরে যাওয়ার অর্থ হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টার অতিরিক্ত ভাড়াও দিতে হবে। ফলে ওই উপদেষ্টারা যারা এখন প্রভূত কোটি কোটি টাকার গাড়ি চাপেন তারা হয়তো যেতে পারবেন, সাধারণ মানুষ পাকিস্তান যেতে পারবেন কিনা সন্দেহ আছে। এ ধরনের চুক্তি তো ভারতের সাথেও আছে বাংলাদেশের। কিসের চুক্তি? এই যে ডিপ্লোম্যাট পাসপোর্টধারীদের হ্যাঁ, এবং এই এইভাবে চুক্তিটা দিতে পারবে। মার্চ মাসে, হ্যাঁ এটা হচ্ছে মার্চ মাসে 24-এর মার্চ মাসে শেষ হয়ে গিয়েছিল। এবং সেটা এই সরকার আসার পর মানে ইউনূস সরকার আসার পর সেটাকে পুনর্নবীকরণ করা হয়েছে। কারণ বহু ডিপ্লোম্যাট এখানে প্রতিষ্ঠিত, এখানে নিয়োগ পাচ্ছিলেন, তারা আসছিলেন। বাংলাদেশের যারা রয়েছেন তাদের নিয়ে হয়তো সেই ধরনের অতটা চিন্তা এটা নেই ভারতের। ভারতের বেশি চিন্তা পাকিস্তানিদের। বাংলাদেশের নিয়ে অতটা চিন্তা নেই। তাদের অনেকেই এতকালের একটা সম্পর্ক আছে কোন এস্টাবলিশমেন্টে, বাংলাদেশের ডিপ স্টেটে কারা কারা কোথায় আছেন এ সম্পর্কে ভারত অবহিত জানেন, তাদের হয়তো ব্যক্তিগতভাবে জানেন। ফলে সেটা নিয়ে হয়তো ভারত অতটা চিন্তিত নয়। আর এরকম নয় যে দলে দলে বাংলাদেশের এই ধরনের সরকারি অফিসাররা যে ভারতে আসছেন এখন এই চুক্তির সুবাদে, এমনটাও তো নয়। কাউকে তো আসতেও দেখা যাচ্ছে না। কি কারণে আসবেন? বরং এক সম্প্রতি আমি দেখলাম যে ভারতীয় বিএসএফ এর একটি প্রতিনিধি দল তারা বাংলাদেশে ঢাকায় গেছেন এবং বিজেপির সঙ্গে বৈঠক করেছেন। ফলে যেই জন্য চুক্তিটার প্রয়োজন ছিল। তা নাহলে তাদের প্রত্যেককে না ভিসা নিয়ে যেতে হতো। সেই ভিসা নিয়ে যাতে যেতে না হয় তার জন্য এই চুক্তিটা, যে চুক্তিটা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ করেছে এবং যেটা শেখ হাসিনা করেনি। এবং যে কথাটা সবচেয়ে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, যাতে বোঝা যায় যে পাকিস্তানের বর্তমান সরকারের চরিত্র, সেটা হচ্ছে প্রধান আহ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। প্রায় তিনি গর্বের সঙ্গে ঘোষণা করেছেন যে এই চুক্তিটাকে 15 বছর পাকিস্তানের সঙ্গে সম্পর্কে পিছিয়ে দেওয়া হয়েছিল। 15 বছর কে পিছিয়ে দিয়েছিলেন? শেখ হাসিনা, তাই না? তো সেই কারণেই তো ভারতের শেখ হাসিনার প্রতি এত আস্থা ছিল। সেই আস্থা কি করে রাখবেন বর্তমান সরকারের উপর, যারা অবাধ গতিবিধি পাকিস্তানে করে দিচ্ছেন বাংলাদেশে? তাদের প্রতি তো আস্থা রাখা সম্ভব নয়। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সীমান্তটাকে বেশ নিরাপদ সে বোধ করেছে এবং
বাংলাদেশ সীমান্তে যে তার একটা খরচ ছিল নিরাপত্তা বিষয়টা নিয়ে, সেই খরচ থেকে মুক্ত ছিল ভারত। এখন কি সেই জায়গাটা অনিরাপদ বোধ করছে? অনিরাপদ বোধ করছে বলেই এই বৈঠকগুলোতে যে দ্বিপাক্ষিক সীমান্তরক্ষীর বৈঠকে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গটি আলোচিত, 150 মিটারের মধ্যে যেটা যে ধরনের প্রহরার ব্যবস্থা করা, দুদেশের প্রহরা আরো তীব্র করে তোলা, যাতে কারণ একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে যে আগামী 26-এর মার্চ মাসে বা মে মাসে ভারতে 5টি রাজ্যের যে বিধানসভা নির্বাচন আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, আসামও রয়েছে, যে দুটি রাজ্য বাংলাদেশের সব থেকে বড় যে সীমানা সেটা পশ্চিমবঙ্গে, তারপরেই আসাম। ফলে সেই সময় যাতে সীমান্ত সুরক্ষিত থাকে, সেই কোনো কারণে নির্বাচন যাতে জঙ্গিরা বানচাল করতে না পারে, সে কারণে নিশ্চিতভাবে এখন ভারতের নিরাপত্তাজনিত ব্যয় অনেক বেশি বাড়ানো হচ্ছে। এবং তুমি খবর দেখেও থাকতে পারো যে নিরাপত্তা রক্ষীদের তাদের গায়ে একটি কোনো ক্যামেরা জাতীয় কিছু যন্ত্র বসানো হচ্ছে, যেটার ফলে তারা সরাসরি দেখতে পাবেন যে কারা প্রবেশ করতে চাইছে অবৈধভাবে, এবং তাদের কোথাও যদি কোনো সংঘাত হয়েছে তাহলে কার সঙ্গে সংঘাত হচ্ছে এবং কিভাবে সংঘাত হচ্ছে। বেশিরভাগ সীমান্তে ঘটনাগুলো তো গভীর রাতেই ঘটে থাকে। সেগুলো সম্পর্কে আরো নিরাপত্তাজনিত এই ব্যয়, এটা একটা বড় ব্যয়, এবং এই সংখ্যাটা প্রায় বেশ কয়েক শত কোটি টাকা বলে গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। ফলে ব্যয় তো নিশ্চিতভাবে বেড়েছে, এবং বাংলাদেশে অস্থির হওয়ার অর্থ যে কারণেই আমরা বলতাম যে বাংলাদেশ স্থিতিশীল থাকার অর্থ ভারতের নিরাপত্তা সুরক্ষিত। বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে বাংলাদেশে ভারতের নিরাপত্তা সুরক্ষিত হয় না। পূর্বাঞ্চলে পূর্ব ভারতের যত জঙ্গি সংগঠন ছিল শেখ হাসিনার সময় তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছিল, ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং এই যে ঘটনা, এই ঘটনাতে ভারত নিরাপদ বোধ করছিল, যেটা এখন তো যে জঙ্গিদের আটক করা হয়েছিল জেলে, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত অপরাধমূলক কাজে যাদের আটকে রাখা হয়েছিল তাদের সবাইকে প্রায় মুক্তি দেওয়া হয়েছে। এমনকি এখন প্রকাশ্যে তো জামায়াত ইসলামী দাবি করছে যে আরো যারা রয়েছে জেলে তাদেরও ছেড়ে দিতে হবে, এবং ইউনূস সরকার সেক্ষেত্রে তাদের দ্বারা তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি প্রধান উপদেষ্টার পদে যখন গদিতে আসীন হয়েছেন, তিনি তাদের কথা শুনছেন, তাদের কথা অনুযায়ী চলছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, গত 2 সপ্তাহ বা এরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে কিন্তু ভারত বিরোধী কোনো ধরনের বক্তব্য উচ্চারিত হয়নি, না সরকারি ভাবে বা বিভিন্ন রাজনৈতিক দল, সরকার অনুগত রাজনৈতিক দল যেগুলা, হয়নি কিন্তু। যখন শোনা যাচ্ছে প্রফেসর ইউনূসের একটা সেফ এক্সিটের বিষয় এবং ভারত বিরোধী কোনো বক্তব্য নেই, নেপথ্যে কি কোনো কিছুর আলামত আপনারা টের পান? না, এটা বলা হচ্ছে এখন এটা এতই গোপন স্তরে হচ্ছে। ধর শেখ হাসিনাও যখন চলে আসেন সেফ এক্সিটের জন্য, তখন তো ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনীর যোগাযোগ হয়েছিল, তারপরে শেখ হাসিনা আসতে পেরেছিল। শেখ হাসিনা, শেখ রেহানা তারা একসঙ্গেই এসেছিল। কিন্তু এই ইউনূসের ক্ষেত্রে আমরা যেটা সাধারণভাবে জানি যে তিনি আসলে, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হচ্ছে যে ইউনূস সম্পর্কে সেটা প্রযোজ্য, যে পদে থাকেন সেটা আঠার মতো লেগে থাকে। এটা একটা নির্দিষ্ট একটা বাংলাদেশি শব্দ আছে, আমাকে একজন বলেছিল, আমি ভুলে গেছি। তো তিনি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি অবসর নেবেন না, যে কারণে বিবাদ শুরু। একটা মানুষ তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে তিনি থাকবেন কারণ তিনি নোবেল পেয়েছেন। হাস্যকর বিষয় না? নোবেল পেয়ে তিনি অবৈধ কাজ করার স্বীকৃতি চাইছিলেন শেখ হাসিনা সরকার, সেই নিয়ে তো বিবাদ শুরু। তিনি কোম্পানি চালাবেন, তার ট্যাক্স দেবেন না, তিনি সরকার থেকে ঋণ নেবেন, তা শোধ করবেন না। এগুলো সবই কিন্তু তিনি আসার পর মকুব হয়ে গেছে। এইরকম একটা সুবিধাজনক অবস্থা থেকে তিনি সহজে পদ ছেড়ে দেবেন? বিশেষ করে তিনি যখন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চাননি, তিনি প্রধানমন্ত্রীর নামক, প্রধানমন্ত্রী সুলভ
মর্যাদা সম্পন্ন একটা পদ সহজে ছেড়ে দেবেন, এটা বিশ্বাস করা একটু কঠিন। কারণ আরেকটা জিনিস আমি বলি, বাংলাদেশের তথাকথিত কেয়ারটেকার সরকার যারা হয়, তারা জন আন্দোলন ছাড়া তারা পদ ছাড়েন না। তাদের নির্বাচন দেন না। তারা নির্বাচনের ঘোষণা করেন। তুমি যদি 1/11 এর সময়ও দেখো, সে সময়ও সেনাবাহিনী ঘোষণা করেছিল 18 মাসে ভোট হবে। যে সেনাবাহিনী প্রধান এখন বলেছেন 18 মাস। এই 18 শব্দটার সঙ্গে সেনাবাহিনীর একটা অদ্ভুত কোনো সম্পর্ক আছে। তারা বরাবরই যখন কোনো অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তখন তারা 18 মাসের একটা গল্প বলে। সেই 18 মাসের গল্প এখন তো 18 নেই আর 20 হয়ে গেছে। কারণ 18 হলে ডিসেম্বরে হতো। সেটা এখন ফেব্রুয়ারি হয়েছে। ফলে আরো ২ মাস যুক্ত হয়েছে। ফলে ওখানে খুব সহজে একটা নির্বাচনের আরেকটা লক্ষণ তো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কারণ হচ্ছে যে তারা জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চলেছেন। এরকম একটা কথা শোনা যাচ্ছে। যেখানে আমরা চাইছি সবার অংশগ্রহণের নির্বাচন, সেখানে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছে, এবার জাতীয় পার্টিকেও নিষিদ্ধ। কারণ বাংলাদেশ সন্দেহ যে জাতীয় পার্টির নামে যদি সেই আওয়ামী লীগের যারা রয়েছেন তারা যদি দাঁড়িয়ে পড়ে, তাহলে তাদেরকে হারানো মুশকিল হয়ে যাবে। সংখ্যাটা তাদের অনেক বেশি হয়ে যাবে। ফলে সেজন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা প্রয়োজন। সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পর এরকম আর কার সম্পর্কে তাদের থ্রেট আছে। কারণ জামায়াত ইসলামী তো কোনোদিন ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে। সেটা জামায়াত ইসলামী আমার থেকে ভালো জানে। জানে যে একমাত্র নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আছে। সেটা তারা জানেন। তো তাহলে তারা কি করবেন? তারা এখন এই গল্প বলছে নানা রকম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে ভোট যাতে না হয়। প্রকাশ্যে নাগরিক শক্তি, এই যে পার্টি তৈরি হয়েছে, তাদের নেতারা অহরহ টেলিভিশনে টক শোতে বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে কি করে। কিছুক্ষণ আগেও আমি একটা শুনছিলাম ফেসবুকে, একজন ছোটখাটো নেতা, তিনি যুগ্ম সম্পাদক, তিনি বলছিলেন যে কি করে এসব নির্বাচন হবে, এগুলো তো আগেও হয়েছে, তাহলে পার্থক্য কি হলো। তো ফলে তারা এখন সেই সংস্কারের উপর জোর দিতে চাইছে। যাই হোক, সেটা তাদের মনে হয়েছে, সে সঠিক বেঠিক বাংলাদেশের মানুষ সেটা বুঝবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে কথাটা বলে সেফ এক্সিট, তিনি চাপে পড়েছেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা আগে দেখা যায়। আমি এমন শুনেছি বিএনপি নেতাদের থেকে যে এবারে যে সর্বশেষ বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকে ইউনূসকেই ১ম একটু ব্যাকফুটে দেখা গেছে। আগে তিনি প্রচন্ড আগ্রাসী ভূমিকায় ছিলেন। তার কাছে মনে হয়েছিল তার কাছে একটা পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো তার প্রতি তার একটা শক্তি তাকে দিচ্ছে। সেই শক্তিটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে যেকোনো কারণেই হোক। যেসব ঘটনা বাংলাদেশে ঘটছে সেগুলো খুব ভালো ঘটনা নয়। বিশেষ করে আমেরিকান নাগরিক নিহত হচ্ছেন রহস্যজনকভাবে। কিভাবে হয়েছেন জানি না। সেগুলোর কি বিষয়ে খবরে আমি সর্বশেষ জানি না। তিনি আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন সেটা এখনো জানি না। এবং বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে যেভাবে মন্তব্য, আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সঙ্গে এই ছাত্রদের মিটিং এর পর তারা যেভাবে সেনাবাহিনীকে প্রকাশ্যে নিন্দা করতে শুরু করেছে। ফলে এইসব মিলিয়ে মনে হচ্ছে ইউনূস একটু চাপে আছেন এবং সেই চাপটা আগে তার মনে হয়নি। সেই কারণেই তো হয়তো এটা রটেছে যে তিনি কোনো সেফ এক্সিট চাইছেন। তাকে আপনারা জোর করে না সরালে না তিনি যাবেন না। তিনি শেষ দিন পর্যন্ত থাকবেন। তাকে তিনি আপনি যখন সে নিতান্ত বাধ্য হবেন, যেমন 1/11 এর সময় সেনাপ্রধানকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল। তাকে শেখ হাসিনাই সেফ এক্সিট দিয়েছেন। তার অবশ্য শারীরিক অবস্থাও খারাপ হয়েছিল। তার চিকিৎসার যাবতীয় ভার শেখ হাসিনা নিয়েছিলেন। তখন ভারত একটা ভূমিকা পালন করেছিল মধ্যস্থতায়। প্রণব মুখার্জি জীবিত ছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেওছেন যে তার আশঙ্কা ছিল তাকে গ্রেপ্তার করবে শেখ হাসিনা। সেই কারণে নির্বাচন দিতে চাইছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেরকম আশ্বস্ত করা হয় যে তাকে গ্রেপ্তার করবেন না শেখ হাসিনা। সেই শর্তে তিনি নির্বাচন ঘোষণা করার সুযোগ দিয়েছিলেন। তখনকার কেয়ারটেকার সরকার সেই নির্বাচন দিয়েছিল ২ বার পেছানোর পরে। খেয়াল রাখবেন পুরনো ইতিহাস। তো সেইটা এবারও সেরকম শেষ পর্যন্ত হতে পারে। ইউনূস সেরকম হয়তো চাইতে পারেন যে যদি নিতান্তই তাকে ছাড়তে হয়, তাহলে তো তাকে আর কোনোভাবে ফিরে সেফ এক্সিট এর তার দরকার কেন? তিনি যেকোনো জায়গায় তো বিদেশে আমেরিকায় চলে যেতে পারেন যেকোনোভাবেই হোক। সেটা সেফ এক্সিট দেওয়ার তো কোনো ব্যাপার নেই। আপনাদের কাছে কি এমন কি খবর আছে যে বাংলাদেশে ইলেকশন উপলক্ষে কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে পারে?
এখন দেখুন সেটা শেখ হাসিনা ভারত থেকে যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি বলেছেন এই ইউনূসের সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আ হয়তো নতুন কোনো কেয়ারটেকার সরকার তৈরি হবে, তার অধীনে নির্বাচন হবে। ফলে আমরা শেখ হাসিনার মুখ থেকেই এ কথাটা শুনেছি। নিশ্চয়ই তার কাছেই এমন কোনো সংবাদ আছে বা খবর আছে। তার সঙ্গে তো ভারত সরকারের সবচেয়ে ঘনিষ্ঠতম যোগাযোগ। হয়তো ভারত সরকারের মাধ্যমে এমন কোনো সংবাদ আছে যে নতুন কোনো কেয়ারটেকার সরকার তৈরি হতে পারে। কিন্তু এখনো সেটা মানে বাংলাদেশের প্রকাশ্য রাজনীতিতে সেটা চোখে পড়ছে না। সেটা এখনো দেখা যায়। বাংলাদেশের ইলেকশন করার কথা বলছে, ইলেকশনের নিয়ে আহ, নানা দল বক্তব্য আসছে। তাদের বক্তব্য অনেকটা শেখ হাসিনার ব্যাপারে, যে বেল পাকিলে তাদের কাকের কি। কারণ আওয়ামী লীগ তো কোনোভাবে ইলেকশন রেসে আইনগতভাবে নেই এখানে। না, আইনগতভাবে নেই সেটা ঠিকই। সেইজন্য ভবিষ্যতে কোনো যদি অন্য কোনো কেয়ারটেকার তারা যদি সবাইকে অনুমতি দেন, তখন পরে নির্বাচনে অংশগ্রহণ করার। এই মুহূর্তে তো আওয়ামী লীগের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে নিশ্চয়ই। একটা রাজনৈতিক দল যারা দেশকে স্বাধীন করার সঙ্গে যাদের ইতিহাস জড়িত, যাদের যে দলটির জন্ম স্বাধীনতা আন্দোলনের থেকে, সেই দলটিকে এই নির্বাচন থেকে বাইরে রাখা, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবেন কিনা সন্দেহ আছে। আপনি জোর সর্বশেষ করে কিছু কিছু খবর দিয়েছিলেন দিল্লি থেকে, শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের খবর দিয়েছিলেন। সেই বৈঠকগুলোর পরে আমরা দেখছি ঢাকায় বড় বড় কিছু মিছিল মিছিল হচ্ছে। এর মধ্যে তিনটা মিছিল, কিন্তু বড় বড় মিছিল হয়েছে, এবং মিছিলগুলা বেরোবার পরে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে, এবং গত রাত্র বেশ কিছু গ্রেপ্তার হয়েছে ঢাকায়। নতুন আর কোন রাজনৈতিক উদ্যোগের খবর আছে আপনার? না, নতুন রাজনৈতিক উদ্যোগের আর কোনো খবর নেই। তবে এখান থেকে যারা বিভিন্ন নেতারা যেটা রয়েছেন, গোপন আস্তানা থেকে তারা তাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ কর্মী যারা ওখানে রয়েছেন এখন আত্মগোপন করে, তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এবার সময় এসেছে রাস্তায় নামার। ফলে আরো বড় আকারের কিছু মিছিল বা প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার তারা একটা চেষ্টা করবেন। এটাই শুনেছি আমি। কিন্তু আর কোন রাজনৈতিক বৈঠকের কথা আমি আর জানি না সেরকম হয়েছে কিনা। আর কোন বৈঠক, কিন্তু এই বৈঠকগুলো থেকে এটুকুই নির্যাস বেরিয়ে এসেছে যে এবার তারা আওয়ামী চেষ্টা লীগ করবেন যে যখন আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন অবশ্যই। ভারত থেকে প্রকাশিত একটা রিপোর্ট খুব অনেকে মানে সন্দেহ তৈরি করেছে। আওয়ামী লীগের তিনজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা, ডিপ স্টেটের অংশ হিসাবে সরকার পতনের নেপথ্য থেকে ভূমিকা রেখেছিলেন। আপনি নিউজটা খেয়াল করেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি নিউজটা খেয়াল করেছি। নিউজটা খুব ডিটেইল অনেক কিছু লেখা আছে। আমি এই বিষয়ে খোঁজ খবর করারও চেষ্টা করেছি। উম ফলে আ এটা আমি স্পষ্ট বলতে পারবো না। খুব আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে তারা এই ইনভলভড। কিন্তু এর মধ্যে ১ জন ২ জন নেতা সম্পর্কে আমি ৩য় ব্যক্তি যার কথা উল্লেখিত হয়েছে সেটার সম্পর্কে, তিনি যেহেতু বয়সে অনেক কম, যুবা। তাকে কেউ বলছেন আওয়ামী লীগের সিরিয়াস সিনিয়র মানে শীর্ষ নেতাদেরই কেউ বলছেন যে ও বেচারা ফাঁদে পড়েছিল হয়তো। কিন্তু ও ঠিক ষড়যন্ত্রটা ধরতে পারেনি। কিন্তু বাকি ২ জন সম্পর্কে সন্দেহ আওয়ামী লীগের অনেক নেতা ছিল, আগে থেকেও ছিল, এবং ভারতের তো ছিলই। ভারতের থেকে তো বিশেষ করে সলমান সম্পর্কে বলা হয়েছিল। কিন্তু এদের সম্পর্কে একটা আবার বিকল্প প্রশ্ন উঠছে, এরা যদি সত্যিই ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে উৎখাত করবেন, তাহলে এদেরকে কেন বর্তমান সরকার জেলে নিয়ে গেছে, জেলে রেখেছে? এদের তো আরামে এদেরকে ভালো সেফ এক্সিট এদেরও তো দেওয়া উচিত ছিল। বরং যাদের সেফ এক্সিট দেননি তারা চলে এসছেন। আর এদের যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা সেফ এক্সিট পেলেন না। ফলে এটা একটা মানে প্রশ্নবোধক চিহ্ন আছে আরকি। তারা কতটা স্বেচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে গিয়েছিলেন সেটা, বা কতটা অন্য কোনো কারণে, কোনো প্রলোভনে তারা এই সময় ষড়যন্ত্রে যুক্ত হয়ে গিয়েছিলেন কিনা, এটা এখনো তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় সেই তদন্তটা তো এই সরকার করবে না।
সেই তদন্তটা অন্য কোনো নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হলে, এমনকি হতে পারে হয়তো যে বিএনপিও সরকারও প্রতিষ্ঠিত হলে তারাও হয়তো তদন্ত করে দেখতে পারে যে শেখ হাসিনা সরকার উৎখাতের পেছনে কারা কারা ছিলেন। জানি না সেটা হবে কিনা, হবে না হয়তো। একমাত্র আওয়ামী লীগ সরকার এলেই তারা হয়তো এই বিষয়ে একটা নতুন কোনো কমিশন গঠন করতে পারে, তদন্ত কমিশন, যে সত্যি কারা যুক্ত ছিলেন, তখন হয়তো প্রমাণিত হবে। এখন এগুলো নানাবিধ সন্দেহের জাল রয়েছে এবং সন্দেহের থেকে এরা মুক্ত নন। এইটুকুই আমি বলতে পারি যে এরা সন্দেহ মুক্ত নন, এটুকু নিশ্চিত করা যায়। কারণ যিনি সংবাদটি লিখেছেন তিনি বাংলাদেশের ব্যাপারে দীর্ঘদিন ধরে খোঁজ খবর রাখেন, এবং যিনি লিখেছেন আপনি হয়তো জানেনও যে তার বাবা একটা সময় ভারতের রয়ের গোয়েন্দা ছিলেন, ঢাকায় অবস্থিত। যিনি লিখেছেন তার জন্মও বাংলাদেশে হয়েছিল, ফলে বাংলাদেশ সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা আছে। ফলে তার অভিজ্ঞতাগুলোকে আমি উপেক্ষাও করতে পারছি না। এই যে আমার ওই নিজের কাছে প্রমাণ। রিপোর্টে একজন রিপোর্টার হিসেবে আপনার তো খেয়াল করে রিপোর্টে বড় একটা দুর্বলতা হচ্ছে, ওই রিপোর্টে যে তিনজনের কথা বলা হচ্ছে, দুজন কিন্তু তাদের বক্তব্য নেওয়ার কোনো সুযোগ নেই, ওরা এরেস্ট অবস্থায় আছেন তারা। একজন এভেলেবল, তার সাথে আমরাও কথা বলতে পারি, কিন্তু ওই রিপোর্টে ওই রিপোর্টার সেই ব্যক্তিটার বক্তব্য নেন নাই বা নেওয়ার চেষ্টা করেন নাই। না, এটা ঘটনা যে নেওয়া উচিত, যেহেতু তিনি অ্যাভেলেবেল এবং তাকে পাওয়া যায়। তিনি বেশ কিছু চ্যানেলে তো ইন্টারভিউ দিয়েছেন, এবং ইন্টারভিউ নিয়ে কিছু বেফাস কথা বলেছেন, সে নিয়ে কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছিল। কিন্তু আমার মতে যে তার কথা হয়তো চেষ্টা করেছিলেন, আমি জানি না, তিনি হয়তো বলতে চাননি বা পাননি যোগাযোগ, কারণ বেশ কিছুদিন ধরে আরাফাতকে ঠিক ইয়েও করা যাচ্ছে না, লোকেটও করা যাচ্ছে না, তিনি আছেন কোথায়। এটা নিশ্চিত আমি যে তাকে তিনি জিজ্ঞেস ভালো। করি, সেই রিপোর্টারকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বলেছেন আরাফাতের সাথে যোগাযোগের তিনি চেষ্টা করেন নাই। হুম, হুম। হ্যাঁ, আরাফাতকে পাওয়া যায়নি, এটা ঘটনা। আরাফাতের সঙ্গে কিছু শীর্ষস্থানীয় আরাফাতকে আওয়ামী আমরা পাই, নেতার আরাফাতকে কোট করে যোগাযোগ তা আছে। প্রিন্ট রিপোর্ট করেছে। তবে তারা তো রিপোর্টটা পড়েছেন, সকলেই পড়েছেন। শেখ হাসিনা থেকে যারা অন্য প্রেসিডিয়াম সদস্য সকলেই রিপোর্টটা পড়েছেন, এবং সম্পূর্ণ তারা কেউ রিপোর্টটাকে একেবারে, আপনি অন্য কারোর সঙ্গে কথা বলে জিজ্ঞেস করুন, তারা হয়তো, তুমি হয়তো তাদেরকেও চেনো, তাদের সঙ্গে কথা হয় তোমার, তারা যদি বলতে পারে কিছু। কিন্তু আমি যতটুকু জেনেছি যে সম্পূর্ণ রিপোর্টটাকে উপেক্ষা করা যাচ্ছে না। কিন্তু প্রশ্নও আছে যে যদি ষড়যন্ত্র করে উৎখাত হয়ে থাকে, তাহলে ধরুন বঙ্গবন্ধুকে হত্যা করে ষড়যন্ত্র করা যুক্ত ছিলেন, তিনি পরে তো প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই না? এক্ষেত্রে তো এই ক্ষেত্রে সলমান বা আনিসুর রহমান বা আইনমন্ত্রী, এবং যে গতকাল তো তারা একটা বোধহয় ভিডিও মারফত আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন, সুযোগ তাদের দেওয়া হয়েছিল। আরাফাতই একমাত্র বাইরে আছেন, তাহলে তো আরাফাতকে ওই সরকার সুযোগ দিতে পারত, রেড কার্পেট আপনি দিয়ে লক্ষ্য অভিনন্দন জানাতো। করেছেন যে আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশ সরকার খুব দ্রুত শেখ হাসিনার বিচারটাকে উম শেষ করার চেষ্টা করছে এবং সাবেক আইজিপি রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। একজন সাংবাদিক হিসেবে এই ধরনের ঘটনাগুলি আপনি অনুসরণ করার অভিজ্ঞতা আছে, রিপোর্ট করার অভিজ্ঞতা আছে। এই যে রাজসাক্ষীর মাধ্যমে শেখ হাসিনাকে উম, শেখ হাসিনার বিচার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো দেখে, বাইরে থেকে দেখে, দেখুন ভেতরে কি বাংলাদেশের নির্দিষ্ট আইন ভিত্তিক কিভাবে প্রক্রিয়া চলছে সেটা ব্যাপারে বাইরে থেকে আমার মন্তব্য করা তো উচিত নয় একজন বিদেশি নাগরিক হিসেবে। কিন্তু আমার মনে হয় যেটা চলছে, আমাদের যে পারসেপশন যেটা দেখছি, সেটা হচ্ছে যে বিচারটা আহ সঠিক পথে বিচার হচ্ছে না, যেভাবে বিচার সাধারণত হয়ে থাকে সেভাবে হচ্ছে না। কিছুটা আপনি যদি বলেন যে বিচারের নামে প্রহসন, মানে এই পারসেপশনটা তৈরি হচ্ছে।